هدى للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আমরা ইতিমধ্যে আমাদের কলেজের টুকরা সন্তান শিক্ষার্থীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ অধিবেশন শেষ করেছে। এই মুহূর্তে রয়েছে শুধু সম্মানিত অভিভাবকদের সেশন। তো আমি কিছু কথা আগেই বলে ফেলেছি, সেগুলো রিপিট না করে এখন পরবর্তী কথায় যাচ্ছি। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং সবচাইতে বড় কথা হলো এগুলো আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তো সবাইকে জানাই আসলে শেখানোর সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যারা পরিচালনা করছেন আমি অনুরোধ করব পরবর্তী স্ক্রিপ্টে যাওয়ার জন্য, পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য। তো ইতিমধ্যে সালাম দিয়েছি আপনাদের এবং কৃতজ্ঞতা আদায় করতে চাই রব্বুল আলামিনের। তার সাজানো মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার সর্বপ্রথম সূরা সূরাল ফাতিহার সর্বপ্রথম শব্দ দিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে টপিকসের উপর আলোচনা করব যে আলোকিত সন্তান বাবা মার অবদান। তো এখানে আপনারা লক্ষ্য করছেন ফ্যামিলির একটা চমৎকার অর্থ দেয়া আছে, ফ্যামিলির ইলাবোরেশন। ফ্যামিলি মিন্স ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ। এই শব্দগুলোর প্রত্যেকটা লেটারকে একত্র করলে ফ্যামিলি হয়ে যায়। এইটা অনেকটা বলতে পারেন জাস্ট একটা সিম্বলিক, কারণ আমাদের ফ্যামিলিটা তো এক্সটেন্ডেড, বিশেষ করে সিলেটে। এখানে দাদা দাদু থাকে, নানা নানু থাকে, চাচারাও থাকে, অনেক সময় চাচা ফুপু সবকিছু মিলে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। এবং এই কনসেপ্টটা ভালো, ইসলাম এটাকে সম্মান করে। এখানে জাস্ট একটা সিম্বলিক জিনিস দেখানো হয়েছে যে বাবা মা উভয় সন্তানকে যদি ভালোবাসে আর সন্তান যদি বাবা মাকে ভালোবাসে, তাহলে যে একটা সুন্দর জান্নাতি পরিবেশ তৈরি হয়, এর নাম হলো ফ্যামিলি। জি, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার আমরা একটু মহাবিশ্ব থেকে আলোচনা করি। এই যে রাতের আকাশের দিকে তাকালে লক্ষ লক্ষ তারকা আমরা দেখতে পাই, এগুলো আসলে কি? আপনারা এখানে লক্ষ্য করছেন যে এখানে দেখানো হয়েছে এই পৃথিবীতে, এই মহাবিশ্বে পৃথিবীর মতো, অর্থাৎ আমাদের যে গ্যালাক্সির একটা নাম আছে, গ্যালাক্সিটার নাম হলো মিল্কি ওয়ে। তো আমাদের জানা মতে এই মিল্কি ওয়ের ভিতরে প্রায় 3 ট্রিলিয়ন, ট্রিলিয়ন আবার কাকে বলে? ট্রিলিয়ন হচ্ছে, তার আগে মিলিয়ন জানতে হবে। মিলিয়ন হলো 10 লক্ষ, আর এটাকে 1000-তে পূরণ করলে যেটা হয় 100 কোটি, সেটা হলো বিলিয়ন। আবার এটাকে আরো 1000-তে পূরণ করলে হয় 1 লক্ষ কোটি, সেটাকে বলে ট্রিলিয়ন। 1 লক্ষ কোটি, তার মানে প্রায় 3 লক্ষ কোটি পৃথিবী আছে, পৃথিবীর মতো গ্রহ আছে এই আমাদের গ্যালাক্সির ভিতরে। কল্পনা করা যায়? আরেকটু বেশি চিন্তা করলে ব্রেন হ্যাক হয়ে যেতে পারে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, একটা সুন্দর নাম বললাম, এরকম গ্যালাক্সি আছে মহাবিশ্বে, এটার পরিমাণ 2 ট্রিলিয়ন, তার মানে 2 লক্ষ কোটি। এরপরে বিজ্ঞানীরা বলছেন যে আল্লাহর কাছে মাপ চাই, কারণ আমাদের আবিষ্কৃত সর্বাধুনিক হাবল টেলিস্কোপ দিয়ে এতটুকু দেখা গেছে, এর বাইরে কি আছে আমরা জানি না। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আবার আসি, এরপরে যদি চিন্তা করেন তাহলে ব্রেন হ্যাক হয়ে যেতে পারে, কাজে আমি সেই কঠিন দায়িত্ব নিতে চাই না। এবার ফিরে আসি ছোট্ট জগতে। সেটা কি? আসলে কি ছোট্ট? সূর্য। সূর্য থেকে তাকালে একটা থালার মতো মনে হয়, বাট এটার পরিধি, এটার আয়তন পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। আপনি পৃথিবীর সব দেশে যাইতে পারেন নাই। পৃথিবীর যে পরিধি সেটা হলো 25,000 কিলোমিটার, আবার তার তুলনায় 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কল্পনা করা যায়? এবার সূর্য থেকে এই যে মাঝখানে থালার মতো হলুদ দেখতেছেন, এটা হলো সূর্য। আর পৃথিবী হলো ওই যে তীর চিহ্নকে দেখানো হয়েছে ছোট্ট একটা নুড়ি পাথরের মতো, ওইটা হলো পৃথিবী। তারপরে এই তুলনাটা কিন্তু আপেক্ষিক, এটা 13 লক্ষ গুণ বড় না।
এটা জাস্ট বোঝার জন্য করা হয়েছে। আর এই সূর্যের তুলনায় পৃথিবী হচ্ছে বললাম যে 13 লক্ষ ভাগের 1 ভাগ। আর পৃথিবীর মাঝখানে ছোট্ট লাল দাগটা দেখছেন, এটা কি? পৃথিবীর মাঝখানে যে একটা লাল দাগ দেখা যাচ্ছে, এটা কি? বাংলাদেশ। এইটাই হলো বাংলাদেশ, যেখানে আমি আপনি বসবাস করি। পুরো পৃথিবীর তুলনায় বাংলাদেশ হচ্ছে 3400 ভাগের 1 ভাগ। আর যদি শুধু স্থলভাগ হিসাব করা হয়, স্থলভাগ 1000 ভাগের 1 ভাগ। বাংলাদেশের আয়তন 1,47,000 কত? এরপরে কি? ডট ডট ডট, কে বলবেন এরপরে কি? 570। আপনাদের পড়ালেখা করতে হবে, না বাচ্চাদেরকে কিন্তু মেধাবী বানাইতে পারবেন না। ওদের সাথে যদি কুইজ গেম খেলতে চান, ওদের সাথে যদি পড়াটাকে আনন্দ দায়ক করতে চান, একজন মা যদি বলেন যে আসো তো একটা মজার খেলা খেলি, বাচ্চা কিচেন রুমে যাবে, কি খেলা মা? এই যে এটার নাম কি? যেটার নাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স বানান বলতে পারবা? ঢ্যাঁড়স বানান কিন্তু অত সহজ না। এখানে চন্দ্রবিন্দুর খেলা আছে, দয়বিন্দুর, অবয়বিন্দুর ইত্যাদি ব্যাপার আছে। আচ্ছা, ঢ্যাঁড়স বানান পারলো। এইটা ইংরেজি কি? এইটা ইংরেজি লেডিস ফিঙ্গার। আরে লেডিস ফিঙ্গার কেন লেডিস ফিঙ্গার? এটা কি তোমার মায়ের হাতের মতো দেখতে, আঙ্গুলের মতো? এই যে মজা পেয়ে গেল। আচ্ছা, এই যে বটি দিয়ে কাটলাম ঢেঁড়সটা, কেমন দেখা যায়? মা, এটা তো একটা ফুলের মতো দেখা যায়। তাহলে তুমি এই একটু কালার লাগিয়ে দেখো তো খাতার মধ্যে ছাপটা ফুল হয় কিনা। দ্যাট ইজ কল্ড গেমিং। বাচ্চারা এগুলো মজা পায়, কিন্তু নিজের অজান্তেই কিন্তু সে পড়ালেখার গভীরে ঢুকে যাচ্ছে। এই জন্য কিচেন রুম হতে পারে একটা বিশ্ববিদ্যালয়, যদি মা পরিকল্পিত ভাবে সে আয়োজন করে। বলো তো এটা কোন কালার? ঢেঁড়স দেখে বলবে সবুজ, টমেটো দেখে বলবে হলুদ অথবা লাল। এটি কালার শিখতেছে। এইভাবে কিচেন রুমকে ইউনিভার্সিটি বানানো যায়, বাট সেটার জন্য সবার আগে মা এবং বাবাকে প্রিপেয়ার হতে হবে, রেডি হতে হবে। একজন সন্তান মেধাবী হবে কখন? যখন তার পেছনে একটা পরিকল্পিত ভাবে ব্রেন কাজ করে। যশোর বোর্ড এবং ঢাকা বোর্ডে একই বছরে দুইজন ভাই ফার্স্ট টাইম করলো, ফার্স্ট টাইম, তখন হলো ফার্স্ট টাইম লেকচার। তো সাংবাদিকরা দৌড়াই গেছে মায়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য, বাপ মারা গেছে আগে। মাকে বলছেন যে আপনার দুইটা ছেলে দুই বোর্ড থেকে ফার্স্ট হলো, কিভাবে সম্ভব? তখন মা বলতেছেন যে বাবা, আমি তো আসলে পড়ালেখা জানি না, আমি ওদেরকে প্রেরণা দেই। কেমন করে প্রেরণা দেন? যে ওরা যতক্ষণ পড়ে ততক্ষণ ওদের পাশে বসে থাকি, আর ওদেরকে স্বপ্ন দেখাই, দেখো তোমাদের বাবা মারা গেছে ছোট্টবেলায়, সে কিন্তু জান্নাতে সিঁড়িতে দাঁড়ায় আছে, তুমি অনেক বড় হবে, বাবার সাথে সাক্ষাৎ করবে। আর ওরা যখন ইলেকট্রিসিটি থাকে না, গরমে ক্লান্ত হয়ে যায়, আমি ওদের পাখার বাতাস করি, চা খাইতে চাই, চা দিই, যতক্ষণ ওরা পরে আমি জেগে আছি। এই যে পাহারাদার হিসেবে, প্রেরণাদাত্রী হিসেবে আমি তাদের পাশে আছি, এটাই হলো আমার কাজ। এছাড়া আমি কোনো কাজ করতে পারি না। একজন মা হবেন এরকম, একজন বাবা হবেন এরকম, তাহলে আমাদের সন্তানটা বড় হবে। যাই হোক, যেটা বলছিলাম যে এই পৃথিবী, সেই পৃথিবীর ছোট্ট একটা জেলা, না বড় জেলা আমি জানি না, নিশ্চয়ই বড়, মৌলভীবাজার জেলা। তো এরকম বাংলাদেশের 64টা জেলা আছে। এই 64 জেলার যিনি প্রধান, তাকে কি বলে? জেলার যিনি প্রধান কি বলে? জেলা প্রশাসক, ডিসি, তাই তো নাকি? আচ্ছা, ডিসির ইলাবোরেশন কেউ করতে পারবেন? ইলাবোরেশন মানে দিতে কি, সিতে কি? জি, কে বললেন? দেখি একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, ওনার জন্য একটু করতালি হবে। জি, আপনি সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সামনে আসেন। একটা গার্ডেনদের প্রোগ্রাম, আসেন একটু সামনে আসেন। জি, অধিকাংশ যে ভুলটা করে জেলা প্রশাসনের সাথে মিলাইয়া তারা বলে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার বা ডিস্ট্রিক্ট কমিশনার। উনি সেই ভুলটা করেন নাই, কারণ উনি পড়ালেখা করে আসছেন। আসেন, সামনে আসেন, এখানে আসেন। আপনার একটা পুরস্কার দেওয়া হবে তো, ওখানে ওখানে গেলে তো লোকজন দেখবে না। জি জি, সম্মানিত চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করবো আমাদের এই সম্মানিত গার্ডিয়ান হাতে একটা ছোট্ট পুরস্কার তুলে দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ রুজল আলী। আমি একজন সরকারি কর্মচারী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হচ্ছে আমার কর্মস্থল।
মৌলভীবাজার সদর। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে বা কি নাম বলে? আমার ছেলে হচ্ছে স্ট্যান্ডার্ড ভেনাস, সে হচ্ছে যে না না ক্লাস 2-তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার করলেন হবে। তো যাই হোক, এই যে খুঁটিনাটি জিনিস জানা, নর্মালি সবাই বলে ও বাবা জেলা প্রশাসক, তাহলে তো ডিস্ট্রিক্ট থাকবেই, এরপরে কন্ট্রোলার বা কমিশনার একটা কিছু হবে। কিন্তু না, উনি যেহেতু ওই প্রতিষ্ঠানে চাকরি করেন, ওনার এটা জানা আছে, সেজন্য উনি বললেন, কি বললেন? আমরা সবাই বলি কি বললেন উনি? কি বললেন? ডেপুটি কমিশনার। আবার সবাই বলে ডিসি মানে হচ্ছে ডেপুটি কমিশনার। আচ্ছা, এখন ডিসি অফিসে কেটে গিয়েছেন, একটু হাত তুলেন দেখি। আচ্ছা মাশাআল্লাহ, মৌলভীবাজার লোকজন তো ডিসি অফিসে যায়, দেখা যাচ্ছে অনেকে গিয়েছে। আচ্ছা, ডিসি অফিসে যেতে একটা ধর্ম, ডিসি সাহেবের রুমে ঢোকার সময় একটু বুকের মধ্যে কেমন কেমন পড়ে আর কি। এই কেমন করে না, একেবারে সাহস বলিষ্ঠতার সাথে ডিসি অফিসে ঢুকছেন, এরকম কি আছে? প্রথম ঢুকছেন, কোনো কেমন কেমন করে নাই, একবারে মাশাআল্লাহ সাহসী লোকজন আছে দেখা যাচ্ছে। আচ্ছা, অধিকাংশ লোকের ভিতরে একটু কেমন করে আর টেনশন, ডিসি সাহেব কি মনে করে, কিভাবে রিসিভ করে ইত্যাদি ইত্যাদি। ডিসি সাহেব হচ্ছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি। কোন জেলায়? বাংলাদেশের 64 ভাগের 1 ভাগ একটা জেলা, সেই জেলাটা বাংলাদেশের 64 ভাগের 1 ভাগ গড়পড়তা। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 3400 ভাগের 1 ভাগ। পৃথিবী হচ্ছে সূর্যের 13 লক্ষ ভাগের 1। এরপরে আর গেলাম না। তাহলে তাকে দেখে বুক ধরপড় করে, আর আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে ইসকালের আপোকালির মালাইকাতি মিজাইলুল ফিলাল বেতুলিফা। আপনি হচ্ছেন আল্লাহর প্রতিনিধি। কোথায়? এই মহা জগতে কে পাওয়ারফুল বেশি? পাওয়ারফুলটা কে বেশি বলেন? ওই ডিসি সাহেব কিন্তু আল্লাহর প্রতিনিধি, সে পাওয়ারফুল। তাহলে এই পাওয়ারটা আমরা খাটাতে পারি না, কারণ আমি তো নিজকে চিনি না। এই জন্য পৃথিবীর সবচেয়ে সেরা দার্শনিক সক্রেটিস বলেছেন, নো থাইসেলফ। সবচেয়ে বড় জ্ঞান হলো নিজকে জানা। নিজকে জানলে পৃথিবীকে জয় করা যায়। এবার আসুন আমরা পৃথিবী জয় করার হিসাব করি। জি, পরের স্লাইডে। অন্ধের হাতি দেখা, এই গল্পটা কে কে পারেন? অন্ধের হাতি দেখা, অনেকে হাত তুলেছেন, দেখায়। 6 জন অন্ধ চিন্তা করলো হাতি দেখতে যাবে, তারা কিন্তু অন্ধ সবাই। একজন লেজ ধরছে, লেজ ধরে বলতেছে হাতি হলো কিসের মতো? দড়ির মতো, রশির মতো। আরেকজন পা ধরেছে, সে কি বলতেছে? হাতি হলো থামের মতো। আরেকজন কান ধরেছে, সে কি বলে? কি বলে? তোলার মতো। এই আপনারা যারা বয়স্ক একটু লজ্জা পেতেছেন নাকি, যে আবার হচ্ছে ক্লাসের মধ্যে পড়া দিতে হবে এখানে? না, এটা পড়া না, এটা একটা গেম। আমরা নিজেকে জানতে চাই, সবাইকে জানাতে চাই, এই জন্য। তো কান ধরেছে, সে বলতেছে হাতি হলো কুলার মতো। আর যে সুর ধরেছে, সে বললো হাতি হলো তরবালের মতো। হাতি আসলে কিসের মতো? হাতি কার মতো? হাতির মতো। কুলার মতো। কি বাচ্চারা তোমরা বলো তো, হাতি কার মতো? কুলার মতো। হাতি হলো হাতির মতো। এখন এক একজন এক এক ভাবে ধরে, যেহেতু অন্ধ তারা এইভাবে ব্যাখ্যা করতেছে। বাট মানুষকে দিয়ে এরকম কিন্তু সংজ্ঞা আছে, এক একজন এক এক রকম বলে। বাট মানুষের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে মানুষ হচ্ছে আল্লাহর গোলাম, মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। এবার সেটা কিভাবে সম্ভব? দেখেন, একটা নীল তিমি বা একটা হাতি হচ্ছে ওজনে মানুষের তুলনায় 40 গুণ বড়, ওজনের দিক দিয়ে। তাহলে এই পৃথিবী কে চালায়? হাতি চালায় না মানুষ চালায়? কে চালায়? মানুষ। 3 মাস হলো
একটা মানুষের তুলনায় 2600 গুণ বেশি ওজন নীল তিমি, 2600 গুণ। কিন্তু বলেন তো দেখি, পৃথিবী কি নীল তিমি চালায় না মানুষ চালায়? মানুষ চালায়। তাহলে মানুষ চালায় তার বুদ্ধি, তার বিবেক, তার দক্ষতার মাধ্যমে। এখানেই হলো মানুষের শক্তি। সাইজ দেওয়া হয় না, সাইজ দেওয়া হলে পৃথিবী চালায় তো হাতিরা। আর সাগরের পৃথিবীর 70-71 ভাগ যেহেতু সাগর, নীল তিমি সারা পৃথিবী চালায়, কিন্তু আসলে চালাচ্ছে মানুষ। এই জন্য বুদ্ধি, দক্ষতা, চরিত্র এগুলো গুরুত্বপূর্ণ। মানুষের ভিতরে শেষ স্লাইডটা দেখেন, 4টা ফ্যাকাল্টি আছে। যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন তারা জানেন ফ্যাকাল্টি মানে কি, বাংলায় বলে অনুষদ। মানুষের ব্রেইন হলো একটা ফ্যাকাল্টি, এখানে কি জ্ঞান থাকে। মানুষের বডি একটা ফ্যাকাল্টি, অর্থাৎ ব্রেন যে সিদ্ধান্ত নেয় সেটা বাস্তবায়ন করে। ব্রেন কিন্তু কাঁটা চামচ দেয় না, আপনার হাতকে নিতে হয়। ব্রেন অর্ডার করে যে তুমি নুডলস খাবা, কাঁটা চামচ নাও। আবার তুমি পায়েস খাবা, কাঁটা চামচ দেওয়া হবে না, কি করতে হবে? চামচ নিতে হবে। ব্রেন অর্ডার করতেছে, হাত কাজ করতেছে। এটা হলো বডি, ফিজিক্যাল ফ্যাকাল্টি। আরেকটা হলো মন। মন কেন? যে তুমি একা তো সব কাজ করতে পারবে না। তুমি একটা গাড়িতে উঠবা, তুমি গাড়ি চালাতে পারো না, তারপরে ড্রাইভারের হেল্প লাগবে। এইভাবে প্রত্যেকটা কাজে তোমার সাবান দরকার, ঘরে তো সাবান তৈরি হয় না, তোমার দোকানে যেতে হবে, দোকানদার তোমাকে সাবান দেবে। এইভাবে সবার সহযোগিতা দরকার। তো সবার সহযোগিতার জন্য কি দরকার? একটা সুন্দর মন, সবার প্রতি ভালোবাসা, সবার প্রতি সম্পর্ক। তাহলে তুমি সবাইকে জয় করতে পারবা, সবাই মিলে একটা সমাজ হবে। এই জন্য মন, এটাকে বলে মাইন্ড ফ্যাকাল্টি বা সোশ্যাল ফ্যাকাল্টি। আচ্ছা, এই পৃথিবী মহাবিশ্ব সব সৃষ্টি করেছেন যিনি স্রষ্টা আল্লাহ, তার সাথে কানেকশনের জন্য দরকার হলো স্পিরিচুয়াল ফ্যাকাল্টি, আত্মা। কারণ নাহলে তো আমরা মিসগাইড হয়ে যাব। এই 4টা ফ্যাকাল্টি নিয়ে হলো একটা মানুষ। কাজেই আমরা যখন আমার সন্তানকে ডেভেলপ করব, শুধু ব্রেন ফ্যাকাল্টি ডেভেলপ করলে হবে না। শুধু গোল্ডেন এ প্লাস। এই ঈদের পর একটা ছবি দেখেছেন, একজন মা অনেকদিন আগে মারা গেছে, তার শরীর প্রায় কাঁপছে। তার এক ছেলে হলো বুয়েটের প্রফেসর, আরেক ছেলে হলো যুগ্ম সচিব, তার এক মেয়ে হলো শিক্ষিকা, তার আরেক ছেলে থাকে কানাডা। সবাই গোল্ডেন এ প্লাস পাওয়া, কিন্তু মা মারা গেল সবার অগোচরে, এবং তার বডিটা পুগায় খাচ্ছে। এরকম দুর্ভাগা মা পৃথিবীতে কয়জন আছে বলেন? কেন এটা হলো? শুধুমাত্র গোল্ডেন এ প্লাস চিন্তা করলে হবে না, তার মেন্টাল ফ্যাকাল্টি সেজন্য সোশ্যাল হয়, সেজন্য দরদি হয়, সেজন্য পিতা মাতার দুঃখ বুঝতে পারে, সন্তানদের ভাই বোনের দুঃখ বুঝতে পারে, মানুষের দুঃখ বুঝতে পারে। সেজন্য তার মেন্টাল ফ্যাকাল্টি ইনক্রিজ করতে হবে। আমাদের বলা উচিত হবে না, বাবা তোমার কোনো কাজ করার দরকার নাই, তুমি শুধু পড়ো আর করো না। শুধু আর পড়ার পরে যে সমাজ হয় না। তাহলে একে অপরের সাথে মিথস্ক্রিয়া, যেটাকে বলে টিমওয়ার্ক, সেটা হবে না। একে অপরের দুঃখ বুঝবে না, সে অনেকটা রোবটিক হয়ে যাবে। আমরা মানুষকে রোবট বানাতে চাই না। এই জন্য আর পড়ারও এটা সাইকোলজি না, শুধু পড়বে আর পড়বে, ব্রেন এটা কাজ করবে না, ব্রেন এটা অ্যালাউ করে না। মাঝখানে ইন্টারভেন দিতে হয়, মাঝখানে খেলা, খাওয়া, আবার মায়ের কাজে সহযোগিতা। মায়ের কাজে সহযোগিতার গুরুত্ব কি দেখেন। আমাদের বাসায় যখন করোনা আসলো, 2020 সালের কথা বলতেছি, সবার করোনা হয়েছে। আমরা 4 জন, 2 ছেলে মেয়ে এবং আমি, হাজবেন্ড ওয়াইফ, 4 জনই করোনা হয়েছে। ছোট মেয়েটার বয়স তখন মাত্র 8 বছর, সম্ভবত ক্লাস 2 বা 3 পড়ে। সে কিন্তু ওই মনের জোরে সে বলতে আমার করোনা হয়নি। আর বাচ্চারাই কিন্তু এটার উপলব্ধি কম। আচ্ছা, তো ঠিক আছে, আমরাও সাহস দিলাম, ঠিক আছে করোনা হয়নি, ঘুরো ফিরো খাও, আমরা তো সব শুয়ে আছি। আমরা 3 জন শোয়া, এখন দুপুর বেলা খাবে কে? মানে সব জায়গায় তো করোনা হচ্ছে, কেউ তারা হেল্প করতে পারতেছে না। ওই যে মা তাকে রান্না শেখাইছে, পাশে রাখছে মাঝে মাঝে, সে অভিজ্ঞতা দিয়ে মা বললো যে তুমি কি এরকম চাল ধুইতে পারবে? হ্যাঁ পারবো। তাহলে ধুই আমাকে দেখাও। তো দেখাইনি। তুমি কি চুলা জ্বালাইতে পারবে? সে চুলা, যে হ্যাঁ পারবো, আমি তো দেখেছি তোমার কাছ থেকে। সে চুলা জ্বালাইলো, সে ভাত চড়াই দিল,
ভাত হয়ে গেল, সেই ভাত আমরা খেলাম, তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হইতো। তাহলে এই ছোট্ট মেয়েটা, তাকে তার মা কাজ শিখাইছে বলে সে আমাদের ওই দুদিনে ভাত রান্না করে খাওয়াইতে পারছে। কাজে আপনি এটা কখনোই করবেন না, সন্তানদেরকে কাজ থেকে টোটালি ডিটাচ করে আপনি শুধু গোল্ডেন এ প্লাস বানাবেন, এই গোল্ডেন এ প্লাসে কোনো লাভ হবে না। এরা সমাজে কি হবে, যদি একটা বোঝা হবে। কেমন বোঝা, আমি উদাহরণ দিই। একটা আপনারা ভিডিও ক্লিপস দেখতে পারবেন, গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। সেটা কি, যে একটা ছোট্ট বাচ্চা, বয়স হলো 4 বছর, আরেকজনের বয়স 6 বছর। ছোট্ট বাচ্চাটা ওই যে হাড়ি পাতিল বাসন কোসন ধোয়ার যে জায়গাটা, সে পর্যন্ত সে লাগাল পায় না, তখন তার জন্য একটা টুল বানাই দেওয়া হয়েছে। টুলের পাশে ব্যারিকেড, এটার মধ্যে দাঁড়ায় সে বাসন কোসন দিতেছে। আমি ভাবলাম নিশ্চয়ই বাবা মা ঘুরে আছে দুপুর বেলা, এই সময় দুষ্টুরা তো সবসময় অনুসরণ করে, বাচ্চারা কি করে, অনুকরণ প্রিয়। তো মাকে দেখতে সে এখন কি করতেছে, এইরকম সে এই ধোয়ার প্র্যাকটিস করতেছে। একটু পরে দেখি ওমা মা আসছে, এসে একটা ফল কাটার ছুরি ছোট্ট বাচ্চারা হাতে দিল। ছোট্ট বাচ্চাটা ফল কাটার ছুরি ধুয়ে নিচে আলো 6 বছরের বোন তার হাতে দিচ্ছে, সে সাজায় রাখছে সব। আমার শখ হলো যে এই বাচ্চাটা কার, যে বাপ মা তাকে ছেড়ে দিছে, কাজ করতেছে তারা। আমি সার্চ দিয়ে দেখলাম, অবাক কাণ্ড, এটা হলো ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ছেলে মেয়ে, বয়স তখন 4 আর 6। আমি যেটা স্টাডি করলাম যে কেন এই বাচ্চাদেরকে দিয়ে কাজ করাইতেছে। সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিয়েছে, সেটা পড়লাম আমি। সাংবাদিকরা বলছে যে আপনার কি টাকা পয়সার সমস্যা, কি মনে হয় আপনাদের মার্ক জুকারবার্গের টাকা পয়সার সমস্যা, কেন এই বাচ্চাদেরকে কাজ করাইতেছে। সে হাইসাইতে বলছে, আমি ওদেরকে ওয়ার্ল্ড লিডার বানাইতে চাই। কারণ মানুষ যদি কাজ না জানে, তাহলে কাজ সম্পর্কে তার ধারণা হবে না, আর কাজ সম্পর্কে ধারণা হইলে সে অধীনস্থদের কাজে লাগাইতে পারবে না, কারণ সেই তো জানে না। আপনাদের মনে আছে কিনা, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসার পরে একজন বাজার মনিটরিং গেছে, যার পরে এটার দাম জিজ্ঞেস করে, এটার দাম জিজ্ঞেস করে দোকানদারিরা চালাক, তারা বুঝে ফেলছে। জিজ্ঞেস করতে, বাবা আপনি কোনদিন বাজার করছেন? তখন তো সে ধরা পড়ে গেছে, সে তো আবার আন্দোলনকারী, মিথ্যা বলতে পারবে না। সে বলছে বাজারে বাবা মার সাথে 2-1 বার আসছে, কিন্তু আমি কখন দরদাম করি নাই, যে কোনদিন দরদাম করেন নাই, বাজার করেন নাই, আপনি আসছেন বাজার মনিটরিং। কাজের অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। কাজে কেউ যদি লিডার হতে চায়, তাকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল সামান্য কয়েক কেরাত অর্থের বিনিময়ে অন্যের ছাগল চড়াইছে, শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও। কাজ ছাড়া নেতৃত্বে দক্ষতা তৈরি হয় না, আর নেতৃত্বে দক্ষতা তৈরি না হলে সে অন্যকে চালাতে পারবে না। তাহলে এই 4টা ফ্যাকাল্টির কথা বললাম, এই 4 ফ্যাকাল্টি ডেভেলপ করার জন্যই আমাদের পরিকল্পনা নিতে হবে। জি, এরপরে স্লাইড। কোরআনে আমি একটা আয়াত বলেছি, কুনতুম খায়রা উম্মাতিন। এখানে অনেকগুলো আয়াত আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে বলা হয়েছে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সুবগাতান। এরকম কোরআনে শত শত আয়াত আছে যেখানে মানুষকে উচ্চকিত একটা রূপ দেওয়া হয়েছে, তার একটা মহিমামণ্ডিত রূপ প্রকাশ করা হয়েছে। কেন? কারণ আল্লাহ তার নিজের পরেই মানুষকে স্থান দিয়েছেন। এই জন্য বলেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সুবগাতান। তোমরা রং ধারণ করো বা ক্যারেক্টার অর্জন করো, কার থেকে? অন্য কারো কাছ থেকে না, সরাসরি আল্লাহর কাছ থেকে। তার মানে আল্লাহর পরেই মানুষের অবস্থা। এত পাওয়ার, এত ক্ষমতা, এত মর্যাদা দুনিয়ার কোন ধর্ম, কোন দর্শন দিতে পারে নাই। আপনি ডারউইনকে জিজ্ঞেস করেন, সে বললো যে মানুষ বানরের বংশধর। আপনি ফ্রয়েডকে জিজ্ঞেস করেন, সে বলবে যে যৌনতায় মুখ এক জীব। আপনি প্লেটোকে জিজ্ঞেস করেন, সে বলবো ও মানুষ। সে তো জানা নাই, বাট দ্বিপদ এক প্রাণী। আপনারা জানেন সব দ্বিপদ প্রাণী কিন্তু ডানা আছে। চড়ুই পাখি, ঘুঘু পাখি, মুরগি, মোরগ, হাঁস সবারই 2 পা, কিন্তু সবার ডানা আছে। শুধুমাত্র ব্যতিক্রম হলো মানুষ 2 পা, বাট তার ডানা নাই। এই জন্য প্লেটো বলেছেন ডানাবিহীন দ্বিপদ প্রাণী। প্রাণীর উপরে চাইতে পারে নাই। আপনি সেই দ্য প্রিন্সের ম্যাকিয়াভেলিকে জিজ্ঞেস করেন, সে বলবো মানুষ হলো এক ভ্রষ্ট, নষ্ট, স্বার্থন্বেষী একটা জীব। কোনো ভালো কথা নাই। যে কোনো ধর্মের দিকে তাকান, এক্সেপ্ট ইসলাম।
যেখানে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, যেখানে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, যেখানে বলা হয়েছে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সেই ধর্মের অনুসারী, যার ফলে সেই উচ্চকিত মানুষ তৈরি করার জন্য এই আয়োজনে আমরা যুক্ত হয়েছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোর হলো না তো? আলহামদুলিল্লাহ। তাই কবি বলেছেন ধূসর মুখর বুকে, যে আপনারা যারা চালাচ্ছেন তাদেরকে বলবো ওখানে একটা স্পট করতেছে, আপনারা খেয়াল করছেন? আমাদের লেখার মধ্যে একটা স্পট পড়ে, স্পটটা কেন করতেছে? ধূসর বুকে বিশাল যদি শহর গড়ব, একটি জীবন সফল করা তার থেকে অনেক বড়। তার মানে একটা শহর গড়ার চাইতে একটা জীবন গড়া বড়। আপনি বলবেন যে একটা শহরে, ঢাকা শহরে 2 কোটি মানুষ থাকে, এটা একটা কথা হইলো? আমি বললাম যে হ্যাঁ, কারণ একটা মানুষ যদি সত্যিকার ভাবে করা যায়, সে 1000টা শহর করতে পারবে। আর মানুষ যদি গড়া না যায়, সে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। যেমন একটা হিটলারের সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো 5 কোটি মানুষ মারা গেল। আর বিপরীতে আপনি হযরত ওমরের কথা চিন্তা করেন, যে তিনি এই জগতে কি পরিবর্তন নিয়ে আসছেন, মানুষের ভিতরে কি সাম্যতা তৈরি করেছেন। সুতরাং মানুষ গড়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বাবা মা, শিক্ষক হচ্ছেন সেই মানুষ গড়ার সবচেয়ে শ্রেষ্ঠ কারিগর। পরিবার নিয়ে একটু কথা বলি, এরপরে স্লাইড। আপনাকে বলতে পারবেন পৃথিবীর প্রথম পরিবার কোথায় ছিল? বলবেন কেউ? কে বলতে পারবেন? একটু হাত তুলেন। জান্নাতেই তো ছিল। জি, আপনি বলেন। জি বলেন। মাইক কোথায়? নিচের মাইকটা কোথায়? আসসালামু আলাইকুম। প্রথম পরিবার হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ওরা বেহেশতে ছিল, পরবর্তীতে ওদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আচ্ছা, আমরা শুনতে পেয়েছি, একটু করতালি হবে। জি, আমরা প্রিয় ভাইকে একটা ছোট্ট গিফট দেওয়ার জন্য অনুরোধ করবো। জি আসেন, আপনি আসেন। জি, আপনার একটু যারা মুরব্বী আছেন, প্লিজ একটু ওনাকে সেলিব্রেট করার জন্য একটু কষ্ট করেন, দয়া করে পাশে দাঁড়ায়। জি, আবার একটু করতালি হবে। মাশাআল্লাহ, পৃথিবীর প্রথম পরিবার ছিল জান্নাতে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠালেন। এটা একটা অ্যাসাইনমেন্ট, এটা কোনো পানিশমেন্ট না। কিন্তু কোরআনে বলা হয়েছে কুল নাহবিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামা ফাওকুন আলাইহিম ফামা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো চিন্তা পেরেশানি কারণ, তার মানে এটা পানিশমেন্ট না, এটা হলো অ্যাসাইনমেন্ট। এখন এরা কোথায় নামলেন? হযরত আদম আলাইহিস সালাম নামলেন, দার্সিনের মধ্যে আছে শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু পাহাড় যেটা। নেমে উনি তার সঙ্গিনীকে খুঁজতেছেন। সঙ্গিনীর নাম কি? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম। খুঁজে পাচ্ছেন না, শ্রীলঙ্কায় পেলেন না। এরপরে শ্রীলঙ্কা থেকে দক্ষিণাত্র ভারত, সেখান দিয়ে উনি চলে আসলেন ভারতে। আপনারা এখন ওয়ার্ল্ড ম্যাপে, ওই ডান পাশের ছবি থেকে তাকান, ওয়ার্ল্ড ম্যাপে দেখবেন শ্রীলঙ্কা থেকে ভারতের দক্ষিণাত্র পর্যন্ত ছোট ছোট দ্বীপপুঞ্জ আছে। ওয়ার্ল্ড ম্যাপে এগুলোর নাম দেওয়া হয়েছে অ্যাডামস ব্রিজ, আদমের সেতু। অর্থাৎ এই ছোট ছোট দ্বীপগুলা পার হয়ে উনি ভারতে গেছেন। সারা ভারতবর্ষ খুঁজছেন, পান নাই। কাকে খুঁজতেছেন? কাকে খুঁজতেছেন? আপনারা কি এইভাবে খুঁজেন? দেখেন উনি কোথা থেকে রওনা দিলেন? শ্রীলঙ্কা থেকে। টোটাল ভারতবর্ষ, উনার পরিশ্রমটা দেখেন। আগে শ্রীলঙ্কা খুঁজছেন, পুরো ভারতবর্ষ খুঁজছেন, পান নাই। এরপরে দাক্ষিণাত্য হয়ে হিন্দুকুশ পর্বতমালা দিয়ে মধ্যপ্রাচ্যের দিকে গেলেন, আজকে সৌদি আরব, সেখানে গেলেন তিনি। আর ওদিকে আমাদের আদিমাতার নাম কি? আদিমাতার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। উনি কোথায় নামলেন? উনি নামলেন যারা ওমরাতে হজে গিয়েছেন,
তারা যেখানে নামেন সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জেদ্দা, তখন তার এয়ারপোর্ট ছিল না, একটা বিরান ভূমি, সেখানে নামলেন জিদ্দা। জিদ্দা একটা আরবি শব্দ, তার মানে কি? জিদ্দাতুন মানে হচ্ছে দাদি, যেহেতু উনি গ্র্যান্ড গ্র্যান্ড মাদার, সবচেয়ে আদিমা, এই জন্য এলাকার নাম হয়ে গেল জিদ্দা আরবিতে। এখন তিনিও খুঁজছেন, উভয় সাক্ষাৎ হয়ে গেল আরাফা নামক জায়গায়। দেখেন উনি জেদ্দা থেকে আরাফা দূরত্ব কতটুকু, আর ইনি শ্রীলঙ্কা থেকে আরাফা দূরত্ব কতটুকু। ঠিক এরকম পুরুষ মহিলার দায়িত্বের দৃষ্টি বিষয়টা এরকম। বাইরের কাজ করবে পুরুষরা, তাকে এতটুকু পরিশ্রম করতে হবে, আর মহিলারা ঘরের কাজ করবে, কারণ সে হলো হোম মিনিস্টার। অন দা আদার হ্যান্ড সে হলো বেস্ট টিচার, যেহেতু সন্তানদের দেখভাল করার জন্য বেশি কাজ করে, এই জন্য বাইরের কাজে তাকে অত ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা, সাক্ষাৎ হলো কোথায়? কোথায় সাক্ষাৎ হলো? আরাফা নামক জায়গায়। আরাফা একটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে পরিচয়ের জায়গা, মিলনস্থল। দেখেন আপনারা যারা ছোটবেলায় ছবি দেখছেন, আমরা তো এখন ছবি দেখি না, এই যে নায়ক নায়িকার মিলন, এটাকে বলা হয় রোমান্টিক সিন। এর চেয়ে রোমান্টিক আর কি হইতে পারে? এই যে জান্নাত থেকে আসলেন, কত বছর পর্যন্ত একজন আরেকজনকে খুঁজতেছেন, এবং কত হাজার মাইল পাড়ি দিয়ে দুনিয়ার কোন সিনেমায় সম্ভব সাক্ষাৎ হয়ে গেল। এবং এই জিনিসটা আল্লাহ এতটাই পছন্দ করেছে যে হজের মতো একটা ফার্স ইবাদতের ভিতরে এইটা প্যাকেজের মধ্যে ঢুকাই দিচ্ছেন যে আপনাকে আরাফায় যেতে হবে। ঠিক কিনা বলেন? আরাফায় গিয়ে যদি সেই স্মৃতি আপনি স্মরণ না করেন, তাহলে আপনার ফ্যামিলিতে রোমান্টিসিজম কিভাবে আসবে? আপনাকে ওই স্মৃতি স্মরণ করতে হবে। ওকে, পৃথিবীর প্রথম পরিবারের যাত্রা শুরু হয়ে গেল। আচ্ছা, আমরা একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আলোচনা করলাম। এখন এরপরে স্লাইড। দুনিয়াতে সব পশু পাখি প্যারেন্টিং করে। আপনাদের অনেকের কাছে প্যারেন্টিং শব্দটা নতুন লাগবে। আরে প্যারেন্টিং এটা আবার কোথা থেকে আসে? মঙ্গল গ্রহ থেকে নাকি? আগে তো শুনি নাই। আমি যখন ফেসবুকে প্রথম প্যারেন্টিং নিয়ে লেখালেখি, একজন লিখতেছে যে ভাই প্যারেন্টিং এটা কোথায় পাইলেন? আমাদের বাবা মা তো প্যারেন্টিং করে নাই, আমরা কি মানুষ হই নাই? আসলেই তো তাই, আমাদের বাবা মা তো আসলে প্যারেন্টিং কোর্স করে নাই, আমরা কি মানুষ হই নাই? আমাদের যুগ আর এই যুগের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আমি বলি। আচ্ছা, আপনাদের যারা সিনিয়র অর্থাৎ যারা গার্ডিয়ান এখানে আছে, শুধুমাত্র তারা হাত তুলবেন। যাদের জন্ম হসপিটালে হয়েছে তারা একটু হাত তুলেন দেখি, গার্ডিয়ানদের ভিতরে। আপনার জন্ম, আপনার সন্তানের কথা বলি নেই, আপনার জন্ম হসপিটালে হয়েছে, অর্থাৎ সিজারিয়ান বেবি, আপনি একজন সিজারিয়ান বেবি। এখন হয়তো মা, এখন হয়তো বাবা, কিন্তু আসলে ছিলেন সিজারিয়ান বেবি। এরকম যারা একটু হাত তুললেন, জোরে করে হাত তুললেন, আমি দেখতে পাচ্ছি না, একজনও নাই। আপনাদের সন্তান হসপিটালে জন্ম হয়েছে, এরকম কে কে আছেন? একটু হাত তুলে দেখান। সেই যুগ আর বর্তমান যুগ। একজন মা তার প্রসব বেদনার মধ্য দিয়ে যে সন্তান জন্ম দিয়েছে, তার প্রতি যে ভালোবাসা, আকর্ষণ এবং যে দুঃসহ কষ্টের মধ্যে দিয়ে এই শিশুটা পৃথিবীতে আসলো, তার যে সংগ্রামী মনোভাব, এই দুইয়ের মধ্যে আর সিজারিয়ান বেবির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আচ্ছা, এবার আসেন আরেকটা গল্প বলি। সেটা হলো, যেমন আমার বড় খালা, তার হলো 8 জন সন্তান, 4 ছেলে 4 মেয়ে। এখন বড় সন্তান যে, সে একজন মেয়ে আর কি, আমাদের বংশের সবচেয়ে বড় বোন। তার ছোট 4-5 জন ভাই বোনকে সে নিজে লালন পালন করছে, মানে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের মতো আর কি। অর্থাৎ গোসল করানো, খাওয়ানো, তোলা দুধ খাওয়ানো, এরপরে রোদে দেওয়া। বাচ্চাদের আবার রোদে দিতে হয়, জানেন তো নাকি? রোদে না দিলে কি হয়? জন্ডিস হয়ে যায়। শব্দ প্রসূত বাচ্চা, তাকে রোদে না দিলে জন্ডিস হয়ে যায়, রোদে দিতে হয়, ওই কাপড়ের মতো শুকাইতে হয় তাকে। এই সব কিছু করেছেন কে? বড় বোনটা, যার নাম হলো মমতাজ আপা, আমাদের বংশের সবচেয়ে বড়। তাহলে তখন একজন অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিল, যার ফলে খালা দিব্যি ঘুরে বেড়াইতেন আর সন্তানটা মানুষ হয়েছে। এখন কি এরকম স্ট্যান্ড হেডমিস্ট্রেস আছে? প্রত্যেকের সর্বোচ্চ বাচ্চা 2 জন বা 3 জন, কে কারে দেখবে? আর যে মা এই সন্তানগুলো জন্ম দিয়েছে, সেও তো প্রায় শিশু, কারণ তার তো অভিজ্ঞতা নাই, কারণ তার সেই খালাদের সাথে, নানীদের সাথে রিলেশন ফোনে ফোনে কিছু থাকলেও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই।
এই যে ঘাটতিগুলা, এই ঘাটতিগুলা দূর করার জন্য প্যারেন্টিং এর কোনো বিকল্প নাই। সবচেয়ে বড় কথা, এখন একটা নতুন মেশিন বেরাইছে, এটার নাম কি? এটা কি আগে ছিল? ছিল না। এখন মারাও টেনে ব্যস্ত, বাবারাও ব্যস্ত, আর বাচ্চারা তো এইটা হাতে না দিলে খায় না, কান্না বন্ধ হয় না, স্কুলে যাবে না, ঘুমাবে না। সবকিছুর মহাঔষধ কোনটা? মোবাইল। তাহলে এই সবকিছুর ওষুধ তো থাকতে হবে। রোগ আধুনিক হয়েছে, ওষুধ থাকতে হবে না? আধুনিক আধুনিক থাকতে হবে। আগে তো করোনা ছিল না, এখন আসছে, তাহলে করোনার ওষুধ লাগবে না? এই করোনার ওষুধ যেমন আসছে, ঠিক এরকম নতুন সমস্যার জন্য প্যারেন্টিং কোর্স দরকার আমাদের। ঠিক কিনা বলেন? ঠিক। কে বোনেরা তো বললেন না, ঠিক কিনা বলেন? ঠিক। এবার আসেন পরের স্লাইডে যান। এখন মানে সন্তান আসার আগে তো দরকার পরিবার, নয়তো আরো কিভাবে সন্তান হবে? পরিবারের জন্য দরকার বিয়ে। এখন এক বিজ্ঞানী সাহেব তিনি বিয়ে করতেছেন না, কারণ আমাদের সমাজের বিজ্ঞানী বা পাশ্চাত্য দেশে তারা মনে করে যে বিয়ে শাদী হলো জ্ঞান অর্জনের জন্য একটা বাধা। তো বয়স 40+ বিয়ে শাদী করতেছে না। বন্ধুরা বলে যে তোর জন্য মুখ দেখাইতে পারি না, বেটা তুই আমাদের বন্ধু, তুই বিয়ে করস না। সমাজের সবাই সিসি বলে, বন্ধুদের চাপের ঠেলায় সে বিয়ে করবে। বিয়ে করে সে এখন ভুলে গেল বিজ্ঞান কি জিনিস। সে তো বিজ্ঞানী, কিন্তু বিজ্ঞান ভুলে গেছে। বিয়ে হলো এরকম একটা চক্কর, কিন্তু চক্কর হলেও এই চক্করের মধ্যে যে টিকা থাকবে সে হলো সফল। ঠিক কিনা বলেন? এই জন্যই সক্রেটিস বলেছেন, বিয়ে করো যদি তোমার ভাগ্যে ভালো বউ জুটে অথবা ভালো স্বামী। এখানে যেহেতু সক্রেটিস বলছেন যুবকদের উদ্দেশ্যে, এই জন্য বই, আর আমি যেহেতু ভাই বোন বইয়ের জন্য বলতেছি, এই জন্য যদি তোমার ভাগ্যে ভালো বউ অথবা স্বামী জোটে তুমি সুখী, আর যদি খারাপ জোটে অসুবিধা নাই, তুমি একজন দার্শনিক। এখন প্রশ্ন হলো, সক্রেটিস তো পৃথিবীর সবচেয়ে সেরা দার্শনিক ছিলেন, তাহলে ওনার ঘরের খবরটা কি? এখন ওনার ঘরে খুব বেশি খবর পাওয়া যায় না, তখন তার পত্রিকার যুগ ছিল না, ওইভাবে রেকর্ড সংরক্ষিত হয় নাই। তবে একদিনের ঘটনা পাওয়া যায়, সেটা কি? সক্রেটিস ঘরের বাইরে বসে আছেন, এদিকে স্ত্রী বলতেছে যে একটু বাজার থেকে তেল আনতে হবে, আলু আনতে হবে, সকালে নাস্তা রেডি করুন। সক্রেটিস দিব্যি চিন্তা করতে, তখন তো বইও নাই, চিন্তা করতে মানুষ। তো এরপর আবার 1 ঘন্টা পরে আসছে স্ত্রী, কি ব্যাপার এখনো বসে আসছো? তুমি এখনো গেলে না বাজারে, তাহলে কেমিক্যাল নাস্তা করবো, রেডি করবো। এরপরও বসে আসছে, আবার 1 ঘন্টা পরে দেখি সেই বসে আসছে। তখন তো রেগে মেগে স্ত্রী কি করলো, কি সকালবেলা মানে সারা রাত্রি রেখে যায় যে পানিটা, এটা কি বলে আপনাদের মৌলভীবাজারে, আমাদের এলাকায় বলে, টাঙ্গাইলে বলে বাসি পানি। মানে রাতের বেলার পানি, সারা রাত্রি ওইভাবেই ছিল। এটাকে কি বলে? একটা পানির নাম আছে না, পানিটা বাসি পানি, ঠান্ডা ঠান্ডা। এই পানিটা পুরোটা কলসি সহ মাথার উপর ঢেলে দিচ্ছে। কি হইতে পারে? এখানে ভাইরাস আছে। এরকম যদি আপনার ভাগ্যে জোটে তাহলে কি হবে? কি করবেন? ওয়াইফকে যতই ভালোবাসেন, কিন্তু মাথার উপরে সকালবেলায় শীতের মধ্যে গপ গুপ করে সব পুরা কলসির পানি ঢেলে দিল, কি করবেন? যাই হোক, একজন আমি এক প্রশ্ন জিজ্ঞেস করলাম, সে একটু দৃঢ়চেতা, সে বললো যে আমি তো কানের মধ্যে ধরে আরেক গালের মধ্যে থাপ্পড় দিব। আমি বললাম সাবধান, আপনার তো একেবারে নাগরিকদের ক্যান্সেল হয়ে যাবে সব জায়গা থেকে। বসেন, তাহলে বসাই দিলাম। বললাম যে সক্রেটিস কি করলো এটা দেখেন একটু। সক্রেটিস স্ত্রীর দিকে হাসি মুখে তাকায় বলল, সকাল থেকে তো অনেক তর্জন গর্জন হচ্ছে, ওই যে চিল্লাচিল্লি করতেছে, ভাবছিলাম বৃষ্টি তো হবে, তার মানে যে পানি যেটা আসতেছে এটা তো আসবে, তার সাথে কিছু শিলাবৃষ্টিও হবে, কিন্তু ভাগ্যিস কোনো শিলাবৃষ্টি হয় না, শুধু বৃষ্টি হয়েছে। প্রকারণ থেকে স্ত্রীকে ধন্যবাদ দিলেন যে যাক শোনা, তুমি যে শুধু পানি ঢালছো এতে আমার অসুবিধা নাই, আমি তো গোসল করতামই। শিলাবৃষ্টি অর্থাৎ এই সহজে দেওয়া নাই, কলসি শহরে ঝিল মারা নাই, এটা ভাগ্য ভালো। এই জন্যই উনি সক্রেটিস হইতে পারছে। আপনারা যদি কেউ সক্রেটিস হইতে চান, এরকম ধৈর্যশীল হইতে হবে। কি আপনারা রাজি আছেন কিনা বলেন? অবশ্য আমাদের বোনেরাই কাজ করে না, যার ফলে
আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য ভালো। এবার আসি যে এরপরে স্লাইড, তারপরে স্লাইডে যান, তারপরে যে শিশুটা আসতেছে তার সম্পর্কে, মায়ের গর্ভে তার সম্পর্কে একটু জানি। তার বয়স যখন 42 দিন, তখন সে ব্রেনটা ফাংশন করা শুরু করে। যখন 52 দিন, তখন হাঁচি কাশি দেয় পেটের ভিতরে। 8 সপ্তাহ যখন, তখন তার অল অর্গান ফাংশন করে। যখন 9 সপ্তাহ বয়স, he or she has fingerprint, অলরেডি ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। এখানে যারা ব্যাংকের কর্মকর্তা আছেন তারা চিন্তা করেন আপনাদের জন্য প্রস্তুতি চলতেছে, কিন্তু মায়ের পিঠে ওই যে টিপসই দিতে হয়, এটা বয়স যখন 9 সপ্তাহ, মায়ের পিঠে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছে। বেটা জমি কিনবে, জমি বিক্রি করবে, কি টিপসই লাগবে কিনা বলেন? লাগবে। এটা আল্লাহ তৈরি করে দিচ্ছেন মায়ের পেটে 9 সপ্তাহ বয়স। সুবহানাল্লাহ। বয়স যখন 10 সপ্তাহ, ক্যান ফিল পেইন, দুঃখ। কখন দুঃখিত হয়? যখন মা, বাঁধাকপি আছে না, বাঁধাকপি ছিলেন তো, কি বলে মরিবাজারে বাঁধাকপি, পাতাকপি, এইটা শিশুর পছন্দ না। কোন শিশু? যে মায়ের পেটে আছে, মায়ের খাবারটাতে সে সরাসরি খায় না, এটা রসটা তার কাছে যায়, এই রসটা তার অপছন্দ, যার ফলে চেহারাটা একটু বিকৃত করে ফেলে। আগে এটা দেখা যাইতো না, এখন হলো অত্যাধুনিক আল্ট্রাসোনোগ্রাফ দিয়ে শিশুর চেহারার কি পরিবর্তন, সেটা বিজ্ঞানীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থেকে পরীক্ষা করে, যে খাইলো তো পাতার রস, এখন চেহারার মধ্যে কি আসে। চেহারাগুলো খুব বিরক্তি স্যার, কে রান্না করেছে, লাঠি মেরে সব হাড়ি পাতি ভেঙে গেল, এরকম একটা ভাব। এখন তাই বলে পাতাকপি খাওয়া যাবে না বলছি না, কারণ ওই শিশুটা সব বোঝে না। অনেক সময় তিতার ভিতরেও কিন্তু অনেক মাহাত্ম লুকায়িত থাকে। আর মা যখন গাজর খায়, এটা তার খুব পছন্দ, গাজরের রসটা সে পায়, হাসি হাসি চেহারা, কে রান্না করেছে, খুব গুড হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এরকম একটা চেহারা। অত্যাধুনিক আল্ট্রাসোনোগ্রাফ দিয়ে এগুলো দেখা যায়। এইভাবে শিশুর ভিতরে যে পরিবর্তন গুলা নিয়ে দুনিয়াতে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আসছে, যার ব্যাপারে কবি বলেছেন, এই পারে এলি তুই শিশু জাদুকর। এখন সেই শিশু জাদুকরের জন্য আমাদের প্রস্তুতি কি, সে নিয়ে একটু কথা বলতে চাই। জি, পরের স্লাইডে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান আসে দুনিয়াতে ফিতরাতে দ্বীনের উপরে, আর মা বাবাই তাকে ইহুদি নাসারা বানায়। এটা একদিন পর্যন্ত ছিল একটা হাদিস, বুখারী শরীফের 6519 নম্বর হাদিস, 99 নম্বর হাদিস। কিন্তু এটার উপরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করলো, এই হাদিসটার উপরে না, এই সিস্টেমটার উপরে, যে সন্তান যখন জন্ম নেয় তার অবস্থা পরবর্তী অবস্থার মধ্যে যে চেঞ্জেস, সেগুলো কার কার কারণে হয়। দেখা গেল বাবা মা অবশ্যই ঠিক আছে, তার সাথে আরেকটা যোগ হয়েছে, সেটা হলো টিচার। এখানে টিচার যারা আছেন সাবধান, একটু খেয়াল করবেন বিষয়টা, যে বাবা মা এবং শিক্ষক, বাবা মা বানায় ভূত, বাবা মা বানায় ভূত, আর শিক্ষক বানায় ভূত। এটা গ্রাম দেশে প্রচলন আছে, যদি আমরা এটার সাথে একমত না, কারণ উভয় মিলে কিন্তু ভূত বানায়। আচ্ছা, তবে এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই গবেষণার মাধ্যমে বলেছে যে জন্মগতভাবে একজন শিশু স্রষ্টায় বিশ্বাসী থাকে, পরে সে নাস্তিক হয়, ডারণবাদে বিশ্বাসী হয়। এইটা হলো আইদার বাদামা নার্সিং এর সমস্যা, শিশুকে লালন পালন করার সমস্যা, অথবা শিক্ষকদের দেখভাল করার সমস্যা। সুতরাং আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, কারণ সন্তানের জন্য আমরা কিন্তু দায়ী হব, সন্তানের জন্য আমরা কিন্তু দায়ী হব। এবার শিশু মনস্তত্ত্ব সম্পর্কে একটু কথা বলি, পরের স্লাইড। একটা শিশু বয়স যখন 5 বছর, উইদিন 5, তার 90% ব্রেইনের ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়ে যায়, ফিজিক্যাল ডেভেলপমেন্ট 90%। এখন এই 5 বছর বয়সে সে স্কুলে কোথায়, কোন ক্লাসে ভর্তি হয়? এখন নতুন আবিষ্কার হয়েছে প্লে নার্সারি, এগুলোতে ভর্তি হয়। ক্লাস 1-এ তো যাওয়ার নিয়ম হলো 6 বছরে। আচ্ছা, তাহলে এই সময় তার 90% ব্রেন ডেভেলপ হয়ে গেল, বা সে তো স্কুলেই যায় নাই, তাহলে সে কি জিওমেট্রি পড়বে কখন, ফিজিক্স পড়বে কখন? তার ব্রেনে তো এগুলো ঢুকলো না। না, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ এই সময়ে শিশুর শেখার কথা একটা মাত্র সাবজেক্ট, তার নাম হলো ল্যাঙ্গুয়েজ।
তার নাম ল্যাঙ্গুয়েজ। উইদিন 6 শিশুর ল্যাঙ্গুয়েজটাকে পরিপূর্ণভাবে শিখবে। আর এই 6 বছরের মধ্যে যে সকল বাবা মা শিশুকে সময় দেয় না, ল্যাঙ্গুয়েজের ডিফিসিয়েন্সি ঘাটতি তার থেকেই যাবে, যার ফলে সে ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হতে পারবে না, সেটা হোক ইংলিশ বাংলা যেটা হোক, যে কোনো ভাষা হোক। এই সময়টা বাবা মাকে অখণ্ড সময় দিতে হবে, তার সাথে প্রচুর কথা বলতে হবে, তার কথা শুনতে হবে, তার কোশ্চেনের উত্তর দিতে হবে। কারণ এই সময় শিশুরা প্রশ্ন করে বেশি, ডেইলি প্রায় 450 প্রশ্ন করে। আমরা অস্থির হয়ে যাই, একটু পরে এই এত কথা কেন, রাখো, খামোশ, চুপ থাকো, এত জ্ঞানের ভাল লাগে না, থেমে যায় শিশু। এই যে থামেই দিলাম, তার মানে আমার ঘরে যে একজন আইনস্টাইন হতে পারতো, সেটা হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেন আইনস্টাইন? তিনি উত্তরে বললেন যে আমি আর কিছু না, আমি জেনারেল শিক্ষিতের মতোই, অ্যাভারেজ মানুষের মতোই, বাট আমি সবসময় কোশ্চেনের লিস্ট ধরে থাকতাম। এটা কেন হইলো, এটা কিভাবে হইলো, এটা কখন হইলো। এই যে খালি কোশ্চেন আর কোশ্চেন, এই কোশ্চেনের লিস্ট ধরে থাকা, এইটার জন্য কারণ উনি আইনস্টাইন হয়েছেন। আর আমরা তো কোশ্চেন করতেই দেই না, সুতরাং আইনস্টাইন হবে কিভাবে? সব প্রশ্নের উত্তর আমরা পারবো না। তখন শিশুর কাছ থেকে সময় নিতে হবে যে বাবা, আমি তোমাকে এটা জেনে কালকে জানাবো, পরশু জানাবো, তাহলে সে শান্ত হবে। এই জন্যে শিশুকে কোশ্চেন করার উদ্বুদ্ধ করতে হবে, বা এটা বন্ধ করা যাবে না। এবার প্যারেন্টিং এর একটা গল্প বলি। এরপরে স্লাইড। আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। আমেরিকার একটা গ্রামে একটা শিশু স্কুল থেকে ঘরে ফিরল। তো তার কাঁধে স্কুলের ব্যাগ, হাতে একটা চিঠি। মা অবাক হয়ে গেল, তোমার হাতে চিঠি? তো সে মায়ের কাছে দিয়ে বললো, চিঠিটা প্রিন্সিপাল মহাশয় দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। তো মা চিঠি খুলে পড়া শুরু করলো, আর তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। শিশুটা অবাক হয়ে গেল, মা কাঁদছে, চিঠি পড়ে কেন কাঁদতে হবে? মাকে জিজ্ঞেস করলো, মা আপনি কেন কাঁদছেন? মা অসতর্কভাবে খেয়াল করে নাই যে শিশুটা ওখানে দাঁড়িয়ে আছে। সে ভাবছে চিঠি দিয়ে সে তার রুমে ঢুকে গেছে ড্রেস আপ চেঞ্জ করার জন্য। শিশুকে দেখে সে সতর্ক হয়ে গেল, চোখের পানি মুছে সে হাসি দিয়ে বলল, জানো চিঠির মধ্যে কি লেখা আছে? যে বলুন বলুন, কি লেখা আছে? চিঠির মধ্যে লেখা হলো, তুমি হলো স্কুলের সবচেয়ে জিনিয়াস বয়। শিশুর আনন্দ আর কে দেখে, খুশিতে তার চেহারা উদ্ভাসিত হয়ে গেল। আর কি লেখা আছে বলবো? যে বলেন বলেন মা। আরো লেখা আছে যে স্কুলের কোন শিক্ষক তোমাকে পড়ানোর সামর্থ্য রাখে না। আরো খুশি, বলে কি তাহলে আমি এত মেধাবী, আমাকে পড়ানোর কোন ক্ষমতা নাই শিক্ষকদের। তৃতীয় আরেকটা বিষয় বলবো, যে কি, যে কালকে থেকে তোমার আর স্কুলে দেওয়ার দরকার নেই, কারণ শিক্ষকরা তো তোমাকে পড়াতে পারে না। আর তারা রিকোয়েস্ট করেছে আমি যেন তোমাকে সব সাবজেক্ট পড়াই, কারণ আমি তো সাবেক শিক্ষিকা, তারা জানে। শিশু তো আনন্দে লাফিয়ে উঠলো, খুবই মজা হবে, তাহলে আমি আপনার কাছে শুধু পড়বো, কষ্ট করে রোদ বৃষ্টি ঝড়ে আমাকে স্কুলে যেতে হবে না। আর অপরদিকে যখন যে বায়না ধরবো মজার মজার খাবার, স্কুলে তো টিফিন ছাড়া কিছু পাওয়া যায় না, এক টিফিন প্রতিদিন এক খাবার ভালো লাগে না, আপনার কাছে মজার মজার খাবার খেতে পারবো, পড়বো আর খাবো, পড়বো আর খাবো, কি মজা কি মজা। শিশুর আনন্দ দেখে কি। এইভাবে শিশুটা বড় হতে থাকলো, ঘরেই মায়ের কাছে পড়ে। একদিন শিশুটা তরুণ হলো, যুবক হলো, এরপর পৃথিবী তাকে চিনতে থাকলো, কারণ তিনি একজন নববিজ্ঞানী। এরপর যথারীতি যখন আমাদের মারাও মারা যায়, এখানে অনেকেই আছেন বাবা মা মারা গেছে, কি আপনাদের কার বাবা মা মারা গেছে? উভয়ই অথবা একজন, অনেকেরই অনেকেরই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের বাবা মাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। তো সেই যুবকটির মা মারা গেছে। স্বাভাবিকভাবে বাবা মা মারা গেলে আমরা তার ব্যবহার্য জিনিসের প্রতি একটা আকর্ষণ বোধ করি, সেগুলো সংরক্ষণ করার চেষ্টা করি। সেও পড়লো কি, তার পুরনো মায়ের জিনিসপত্র খোঁজাখুঁজি করছে, হঠাৎ করে সেই চিঠিটা পেয়ে গেল। পেয়ে সে অবাক হয়ে চিঠিটা পড়তেছে। তার মনের মধ্যে তখনও গাঁথা আছে, শৈশবে মা চিঠিটা পড়েছিল, কিন্তু কোথায় কোথায় একটা পার্থক্য যেন মনে হচ্ছে। মা বলেছিল তুমি হচ্ছে স্কুলের সব থেকে জিনিয়াস বয়, অথচ চিঠির মধ্যে তো লেখা আপনার ছেলে হলো স্কুলের সবচেয়ে গবেট।
তাহলে মা কি বলবে? মা বলেছিল স্কুলের কোন শিক্ষক তোমাকে পড়ানোর সামর্থ্য রাখে না, অথচ চিঠির মধ্যে লেখা আছে স্কুলের কোন শিক্ষক আপনার সন্তানকে পড়াতে চায় না। মা বলেছিল কাল থেকে আপনার সন্তান স্কুলে আসার দরকার নেই, যেহেতু শিক্ষকরা তাকে পড়াতে পারে না, আপনি তাকে পড়াবেন। আর এখানে লেখা আছে কালকে থেকে আপনার সন্তান যেন স্কুলে না আসে, কারণ কোন শিক্ষক তাকে পড়াতে চায় না। এই যে কয়েকটা পার্থক্য। সেই যুবকের চোখে জল। আজকে মা নাই, মা থাকলে তাকে জড়িয়ে ধরে তিনি উল্লাস করতেন যে এই পৃথিবী কত মহান, যে তাকে এরকম একটা মহান মা স্রষ্টা দিয়েছিল, যার ফলে চিঠির এই কর্কশ বাক্যগুলো মা আলতো করে শুনে রেখে চমৎকার করে মিষ্টি ভাষায় তাকে বলেছিল তুমি হচ্ছে সবচেয়ে জিনিয়াস, তোমাকে পড়ানোর সামর্থ্য কোনো শিক্ষক রাখে না, আর তাই আমি যেন তোমাকে পড়াই। এই কথাগুলো মা উচ্চারণ করেছিলেন চিঠির ওই দুষ্ট, ওই ক্ষত বিক্ষত বিষাক্ত শব্দগুলো বাদ দিয়ে, যার ফলে এই যুবকদের ভিতরে একটা অন্যরকম বিস্ফোরণ হয়েছিল, মেধার বিস্ফোরণ, আত্মবিশ্বাসের বিস্ফোরণ। এবং সেই আত্মবিশ্বাসের বিস্ফোরণের কারণে তিনি হয়েছিলেন পৃথিবীর জগৎ বিখ্যাত বিজ্ঞানী, যার নাম টমাস আলভা এডিসন। পৃথিবীতে একজন মানুষ একটা জিনিস আবিষ্কার করলে সে বিজ্ঞানী হতে পারে, আর এই মহান বিজ্ঞানী আবিষ্কার করেছেন 1093টা আইটেম। 1093। একটা শিশুকে এই সমস্ত বিষাক্ত শব্দ থেকে, সেটা স্কুল থেকে আসুক, সেটা সমাজ থেকে আসুক, ইভেন পরিবার থেকেও আসতে পারে, রক্ষা কবচের মতো আচ্ছাদন দিয়ে রক্ষা করে মা বাবা যখন তাকে উদ্ভাসিত করেন, যখন তাকে উদ্বেলিত করেন, যখন তাকে উৎসাহ যোগান, তখন সেই মা বাবা হয়ে যায় শ্রেষ্ঠ সন্তানের শ্রেষ্ঠ মা বাবা। আজকে আপনার ঘরেও এরকম টমাস আলভা এডিসন লুকায় আছে, আল বাক্তানি, আল খারিজ, ইমাম বুখারী লুকায়িত আছে, কিন্তু হয়তো আমি আপনি তাদেরকে আগলে রেখে এই কর্কশ শব্দ থেকে তাদেরকে রক্ষা করতে পারছি না, সুন্দর পরিবেশ দিতে পারছি না, যার ফলে তাদের বিকাশ বন্ধ হয়ে গেছে। এটি হলো প্যারেন্টিং এর সবচেয়ে বড় ম্যাজিক, যে আপনি আপনার সন্তানকে একটা জান্নাতি পরিবেশ এনশিওর করবেন, যাতে করে তার বিকাশটা উল্কার গতিতে বেড়ে যায়, যেটা টমাস আলভা এডিসনের মা পেরেছিল। মায়েদের গল্প যখন বলি, প্রোগ্রাম শেষে বাবারা তখন আমাকে ধরেন যে শুধু মায়েদের কথাই বললেন, আমাদের কিছু নাই, আমাদের এত কষ্ট করি। যে পরের স্লাইড, পরের স্লাইড হচ্ছে বাবাদের জন্য। বাম পাশে যে স্লাইডটাকে আপনারা চিনেন নাকি চেনেন না? ওনার নাম হচ্ছে, সারা পৃথিবী তাকে বলে কিং খান। আসল নাম কি? শাহরুখ খান। এই সবাই জানে। এই শাহরুখ খান সারা পৃথিবী তাকে কিং খান বলে। একবার ঢাকায় আসছিলেন, ঢাকায় আসার পরে তার একটা অনুষ্ঠান হচ্ছে আর্মি স্টেডিয়াম। তৎকালীন মন্ত্রী, একজন উপমন্ত্রী, তার নাম হলো টুকু। আসলে নাম টুকু হইলে অনেক বড় মানুষ। তো পরে ডিপ্টি স্পিকার হয়েছিলেন, তিনি গেছেন এরকম সাজানো বিশাল আয়োজন, সেখানে গেছেন, একটু লেট হয়ে গেছে তার, মন্ত্রী যেহেতু। এখন কেউ তার জন্য দাঁড়াচ্ছেও না, চেয়ারও ছাড়তেছে না। মন্ত্রী এদিক টাকা ওদিক টাকা, অনেক পরিচিত জেলা চামুন্ডা নেতা দেখা যায়, কিন্তু কেউ তারা চেয়ার ছাড়তেছে। আজকে আর ছাড়বো না, আজকে হলো শাহরুখ খানের প্রোগ্রাম, কিং খানের প্রোগ্রাম, পার্টি প্রোগ্রাম না, কেউ ছাড়বে না। এখন মন্ত্রীও তো দেখবে কিং খানের প্রোগ্রাম, সে কি করবে? বেচারা নেটা দিয়ে বুঝেন তো, মেজের মধ্যে বসে গেছে মন্ত্রী, স্ট্যান্ডিং মন্ত্রী। এই হলো কিং খানের কারিশমা। তাহলে সারা জগতের সবচেয়ে আকর্ষণীয় অভিনেতা যিনি, যার জন্য মন্ত্রী নেতা নিয়ে মেঝেতে বসে পড়ে তার দেখার জন্য, অভিনয় দেখার জন্য, তার ছেলে একবার জেলখানায় গেল, আরিয়ান খান। তো জেল থেকে বের হওয়ার পর সাংবাদিকরা প্রশ্ন করলো যে তুমি বাবার এরকম সন্তান হয়ে এরকম জেলে যেতে হইলো ড্রাগ নেওয়ার জন্য, কারণ কি? বাবার সহমত থেকে তো আমরা বঞ্চিত। কিভাবে বঞ্চিত? ওর বাবার ম্যানেজার আছে, তার কাছে পারমিশন নেওয়া দিতে হয় যে বাবার সাথে কবে সাক্ষাৎ হবে। ম্যানেজারকে ফোন করতে হয় যে বাবার সাথে একটু কথা বলা দরকার। তো তখন ম্যানেজার বলে যে আজকে তো সম্ভব না,
কালকেও উনি খুব ব্যস্ত থাকবেন, পরশু দিন তুমি রাত 9টায় রেডি থাকো, বাবা আর্লি বাসায় ফিরলে তোমার সাথে সাক্ষাৎ। এইভাবে ম্যানেজারের মাধ্যমে যে সন্তানের শিডিউল নিতে হয় বাবার সাথে সাক্ষাতে, সেই সন্তান কেমনি করে অগ্রসর হবে। এই জন্য কোয়ালিটি টাইম দিতে হবে, এর কোনো বিকল্প নাই সন্তানকে। আজকে যে সন্তানের জন্য আপনি কোয়ালিটি টাইম দিবেন, সেই সন্তান যখন বড় হবে, আপনি হবেন বৃদ্ধ, তখন আপনাকে রিটার্ন দেবে। আর যদি না দেন, সেই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, ঠিক কিনা বলে? বৃদ্ধাশ্রমে কেমনি পাঠায়? অনেক হিসাব নিকাশ আছে। যাও, এবার আরেকজন বাবার কথা বলি। সেই বাবাটা এই পৃথিবীতে একজন কিশোরী, যার সাথে মুসলিম কিশোরী, যার সাথে ছবি তোলার জন্য জাতিসংঘের মহাসচিব পর্যন্ত আগ্রহ দেখায় যে দেখ তোমার সাথে একটা ছবি তুলি, সেলফি তুলি। কে? তার নাম কি? ফাতিহা আয়াত। এখন ফাতিহা আয়াতের বাবাকে সাংবাদিকরা পেয়ে বললো যে আপনার সাথে একটু কথা বলতে হয়, জিজ্ঞেস করতে হয়, কিছু সিক্রেট কিছু কোশ্চেন ছিল, যে বলেন ফেলেন। আচ্ছা, ফাতিহা আয়াতকে কিভাবে তৈরি করলেন? তখন বললেন যে, হেসেতে বললেন যে না, এটার জন্য আলাদা কোনো ম্যাজিক নাই। আমরা আমাদের লাইফের সবচেয়ে বেশি সময় তাদের জন্য ব্যয় করি। যে তাহলে আপনাদের সংসার কিভাবে চলে, কামাই রোজগার কিভাবে করেন? উনি হেসে দিয়ে বললেন যে দেখেন, আমাদের বাচ্চারা স্কুলে যায়, আর ফাতিহা আয়াতের যেহেতু অনেক সামাজিক প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামে যায়। এই ফাঁকিতে সময় পাই, আমি অনলাইনে বিজনেস করি, তা দিয়ে আমাদের সংসার আল্লাহর মতো চলে যায়। কিন্তু ওরা যখন ঘরে থাকে, 100% সময় ওদেরকে দেই, ওদের সাথে পড়ি, ওদের সাথে খেলা করি, ওদের সাথে গল্প করি, ওদের সাথে খাই, ওদের সাথে ইবাদত বন্ধ করি, এভরিথিং, পুরো সময় তাদেরকে। দ্যাট ইজ কল্ড কোয়ালিটি টাইম। এখন এটা আপনারা পারবেন, এটা হয়তো পারবেন না, কিন্তু ম্যাক্সিমাম টাইম যখন সন্তানদের দেবেন, তখন সেই সন্তান তৈরি হবে। দেখেন, আল্লাহ রসুল এর চাইতে বেশি ব্যস্ত, আল্লাহ রসুলের চাইতে বেশি ব্যস্ত হওয়া কিন্তু বেয়াদবি হয়ে যাবে, নাজায়েজ। সেই আল্লাহ রসুল তার নাতি, দেখেন ইমাম হাসান আসেন একটা লাল জামা পরে, ছোট্ট, মসজিদে খুতবা হচ্ছে, গেটে এসে দাঁড়াইছে। আল্লাহ রসুল খুতবা বন্ধ করে দৌড়ের গতিতে গিয়ে ইমাম হাসানকে মাজা কোলে ধরে নিয়ে মেহরাবে বসায় দিয়ে আবার খুতবা শুরু করলেন। ঠিক এরকম মৌলভীবাজারে কোন ইমাম সাহেব, খতিব সাহেব যদি এটা করে, চাকরি থাকবে তার? কি চাকরি থাকবে কিনা বলেন? এটা না কি বড় হয়ে গেল এই খুতবা বন্ধ করে। আমরা কি মুসল্লিকে আমরা কোন জায়গা থেকে আসছি? জঙ্গল থেকে আসছি নাকি? আল্লাহ রসুলের লাইফ সম্পর্কে আমাদের ধারণা নেই। কাজে শিশুদের বেশি সময় দিতে হবে, যাতে করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে করা যায়। তো আমি খুব শেষের দিকে চলে আসছি। এখন একেবারে লাস্ট সাইডে চলে, লাস্ট আগান আগান, দেখেন দেখেন, আগেরটা আগেরটা, তার আগে তার আগে আগে তার আগে তার আগে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা অফিস থেকে ঘরে ফিরে দেখে স্ত্রী ঘর মোছা, রান্না বান্না এগুলো নিয়ে ব্যস্ত। আমরা হাতে ব্যাগটা আছে না, বিজনেস অথবা চাকরি ব্যাগ থাকে একটা, ছুলে ফেলে দিয়ে হাতে রিমোটটা নিয়ে টিভির পাশে বসে গেলাম। এই একটা কফি লাগাও। কাকে বললাম? আপনার অর্ধাঙ্গিনী, তাকে আপনি বলতেছেন। বা সে বেচারে যে সারাদিন ঘরের কাজ করছে, দুপুরবেলা খাওয়ার সুযোগ পায় নাই, কোলে তার বাচ্চা। এটা বলার চাইতে আপনি যদি তাকে বলতেন যে কোলের বাচ্চাটা আমাকে দাও, তুমি দ্রুত কাজগুলো গুছিয়ে নাও, আর বিকেল বেলার চাটা না আমরা বারান্দায় ওই বাগানের পাশে বসে একসাথে খাবো। কি সুন্দর হইতো না এটা? কি সুন্দর হইতো কিনা বলেন? কি ভাইরা কথা বলেন না কেন? সুন্দর হইতো কিনা? এই জিনিসটা করা দরকার আমাদের। একা একা টিভি দেখলে কোনো লাভ নাই, তাহলে দুইজন দুই দিগন্তে চলে যাবেন। আচ্ছা, নারীদেরকে পশ্চিমা বলে হাউস ওয়াইফ, বাংলায় বলে গৃহিণী, আর ইসলাম বলে রাব্বিয়াতুল বাইত, তার মানে ঘরের রানী। আপনি যখন আপনার স্ত্রীকে ঘরের রানী বানাইতে পারবেন, তখন
সেই ঘরে রাজপুত্রের জন্ম হবে। রানী ছাড়া কি রাজপুত্র হয়? আপনার স্ত্রীকে যদি আপনি দাসী বানিয়ে রাখেন, আপনার সন্তান তো রাজপুত্র হবে না, রাজকন্যা হবে না। কারণ আপনার স্ত্রীকে তো আপনি দাসীর মর্যাদা দিচ্ছেন। যদি আমাদের ভাইরা এটা করে না, আমি অনুরোধ করব স্ব স্ত্রীকে আপনি রানীর মর্যাদা দেন। হ্যাঁ, হইতে পারে তার জন্য গয়নাগাটি সেই পরিমাণ নাই, তার জন্য কাপড় চোপড় আপনি দিতে পারছেন না, রাজপ্রাসাদ নাই, বাট ভালোবাসাই তো অথই দরিয়া। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হাজব্যান্ড ওয়াইফ রিলেশন যদি শক্তিশালী না হয়, সেই ঘরে মেধাবী সন্তানের জন্ম হয় না। প্রমাণ কি? প্রমাণ আলবার্ট আইনস্টাইন। তার লাইফ আপনি পড়ে দেখেন, সে সাক্ষাৎকারে বলেছে যে আমি আইনস্টাইন হওয়ার পেছনে আমার বাবা মার দাম্পত্য, মধুরতম দাম্পত্য সম্পর্ক অন্যতম কারণ। কারণ এমন একটা ভালোবাসাপূর্ণ ঘরে আমি বড় হয়েছি, যেখানে দুজনের মধ্যে কখনো ঝগড়া দেখি নাই, মন কালাকালি দেখি নাই, এবং একজন আরেকজনের বিরুদ্ধে আগ্রাসী কোনো শব্দ ব্যবহার করে নাই। এরকম একটা ঠান্ডা পিসফুল এনভায়রনমেন্টে আমি বড় হয়েছি, যার ফলে আমার ব্রেনটা বিকশিত হয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে। এই জন্যে আমাদের স্ত্রীদেরকে দিতে হবে রানীর মর্যাদা। আরো বোনাস আছে, সেই বোনাসটা কি? আরে বোকা, আপনি স্ত্রীকে যখন রানীর মর্যাদা দিলেন, তখন তো আপনি রাজা হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? এই যে বিনা পয়সায় রাজা হওয়া, এর চেয়ে সহজ বুদ্ধি আর আছে? একটাই উপায়, সেটা হলো আপনার স্ত্রীকে রানীর মর্যাদা দেন। আপনি রাজা, আপনার সন্তান, পুত্র সন্তান রাজপুত্র, কন্যা হলো রাজকন্যা। মাশাআল্লাহ। এই বাংলাদেশের এক সময় রাজধানী ছিল সোনারগাঁ। আপনারা জানেন তো নাকি? সোনারগাঁ রাজধানী ছিল না? আচ্ছা, এটার অধিপতি কে ছিলেন? রাজধানীর অধিপতি কে ছিলেন? ঈসা খাঁ। কেউ বলতে পারবেন এই সোনারগাঁ নামটা আসলো কোথা থেকে? সোনারগাঁ নামটা কোথা থেকে আসলো? কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি আপনাদের, জি বলেন প্লিজ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। করতে লিখতে হবে। কিন্তু আপনারা তো শুনেন না বলে কি বলছি, কি মজার কথাটা বলছি, একটু বলেন না ভাই। এদিকে চলে আসেন, সামনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইশাকার ওয়াইফের নাম ছিল সোনামণি, সেখান থেকে সোনারগাঁ। সোনা বিবি, সোনা বিবি, সোনা বিবি। তাহলে আপনারা বুঝতে পারছেন, ইসাকার ওয়াইফের নাম ছিল সোনা বিবি, তার নাম কি রাজধানীর নামকরণ করছে। এখন বাংলাদেশের এক মন্ত্রী তার ছেলের নামে এক ইউনিয়ন, মেয়ের নামে এক ইউনিয়ন, আবার ভাস্তির নামে আরেক ইউনিয়ন, আবার তার বংশের নামে আরেক ইউনিয়ন। ওইটার সাথে এটার কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কারণ এই যে বাংলাদেশ, এটা ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনি চাইন না ভাই, আপনার কাজ আছে দাঁড়ালে। এই ঐক্যবদ্ধ বাংলাদেশ করেছিলেন ঈসা খান। তার জন্য মানায় যে তার রাজধানীর নাম তিনি সোনা বিবির নামে দিবেন না নিজের নামে দিবেন, এটা তার কষ্টার্জিত সম্পদ। আর বাংলাদেশের এই ইউনিয়ন কি কোনো মন্ত্রী বা কোনো এমপি কষ্টার্জিত সম্পদ? এটা জনগণের, দিতে পারে না। কিন্তু ভালোবেসে ঈসা খাঁ তার রাজধানীর নাম দিয়েছিলেন তার স্ত্রীর নামে, সোনা বিবির নামে সোনারগাঁ। আপনি কি আপনার রাজধানীর নাম দিয়েছেন আপনার স্ত্রীর নামে? এই কোশ্চেনের উত্তর দিবেন যদি ঈসা খাঁ হতে চান। যদি না দিয়ে থাকেন, আজকে থেকে একটা প্ল্যান করেন। হ্যাঁ, আমার তো রাজধানী নাই, তাহলে একটা বড় কিছু। আমি ঢাকায় যখন সকালবেলায় হাঁটি, অধিকাংশ বাসার নাম হলো মহিলাদের নামে, হয় স্ত্রীর নামে বা মায়ের নামে। আসলে আমাদের পুরুষরা তাদের মা ও স্ত্রীকে খুবই ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে চায় না। এটাই হলো সমস্যা। আজকে থেকে প্রকাশ করতে হবে। কি আপনারা রাজি আছেন কিনা বলেন? জি, প্রকাশ করতে হবে। আল্লাহ রাসূল দৌড় দিয়েছে কার সাথে? স্ত্রীর সাথে। আমি অনেক হুজুরকে জিজ্ঞেস করেছি যে আপনি স্ত্রীর সাথে দৌড় দিয়েছেন কখনো? একটু থমকে দাঁড়া বলে যে এটা কি বললেন আপনি? আমি বললাম যে এটা হাদিসের মধ্যে আছে। তো বলে যে হাদিসের মধ্যে আছে, কিন্তু এখন কি সেই সমাজ আছে? কেমন করে কোথায় তোরা বল, প্র্যাকটিস নাই। তো ভাইরা, বোনেরা, আমরা এই প্র্যাকটিস গুলো করতে চাই। আমার ভাই যেহেতু সঠিক উত্তর দিয়েছে, তাকে এই ছোট্ট পুরস্কারটা দিয়ে আমরা একটু সম্মানিত করতে চাই। জি, আপনার কি নাম যেন ভাই? শাহরিয়ার। শাহরিয়া। জি, ওনার জন্য আমারও করতালি হবে।
এরপরে স্লাইডে যান, ধন্যবাদ। এরপরে স্লাইডে যান, এরপরেরটা, জি যান। ওকে, একটা শিশু তার দাদিমাকে ফলো করতেছে। শিশুরা যে বড়দেরকে ফলো করে তার একটা প্রমাণ দেখেন। এখানে তো মুভমেন্ট দেখাচ্ছে না ভাই, একটা মুভমেন্ট দেখান। ওই নিচে একটা দেখেন অ্যারো আছে, নিচে একটা অ্যারো আছে, ওখানে চাপ দেন। বাম পাশে নিচে অ্যারো আছে, ওখানে চাপ দেন। না না, আপনি আরেক স্লাইডে যাচ্ছেন কেন? ওই স্লাইডে, ওই স্লাইডের নিচে বাম পাশে দেখেন একটা অ্যারো আছে, ওখানে চাপ দেন, চাপ দেন। না না, আরেক স্লাইডে গেলে হবে না, যাও। আচ্ছা আমি বলি, এটা একটা ভিডিও ক্লিপস, কিন্তু ওনারা দেখাতে পারবো না। সেটা হলো আরেক স্লাইডে যায় না, ওখানে থাকে। জি, ওই দাদিমা হাঁটতেছে আর শিশুটাও ঠিক ভঙ্গি করে নত হয়ে তাকে হাঁটতেছে। এটা দেখে দর্শকরা হাসাহাসি করতেছে। এই স্লাইডটা ছিল, যাও একটা ভিডিও। তো এইভাবে বাচ্চারা ফলো করে। এখন এই ফলো করা থেকে আমরা কি শিখলাম? আপনি যদি সন্তানের ভালোবাসা পেতে চান, তাহলে আপনাকে দেখাইতে হবে হোয়াট ইজ লাভ উইথ প্যারেন্টস। দেখাইতে হবে। শো করবেন কিভাবে? আপনি আপনার মাকে, আপনি আপনার বাবাকে, আপনি আপনার শাশুড়ি, শ্বশুর, এদের কি রেসপেক্ট দেখালেন, এটা দেখে তারা শিখবে। আপনি শুধু বলবেন যা বড়দের কথা শুনতে হয়, মায়ের কথা শুনো, বাবার কথা না, এই হুঙ্কারে কাজ হবে না। আপনি দেখান হোয়াট ইজ রেসপেক্ট। এই জন্যই দেখেন এই শিক্ষক, উনি দুবাইতে চাকরি করতেন, আবার তার ক্যারিয়ারের সাথে অ্যাপ্লাই করলেন লন্ডনে, সেখানে তার ক্যারিয়ার হয়ে গেল একটা ইউনিভার্সিটিতে। বাট ওখানকার যে ইমিগ্রেশন রুল, সেই অনুযায়ী তিনি তার সন্তানদের নিতে পারেন, স্ত্রীকে নিতে পারেন, লন্ডনের যে ইমিগ্রেশন রুল, বাট তার মাকে নিতে পারবেন না। ওখানকার রুল এটা, কারণ এখানে মা বাবার ওইরকম গুরুত্ব নাই। শেষে তিনি বললেন যে লাঠি মারে চাকরি, যে চাকরি মাকে আমার কাছে রেখে সেবা করার সুযোগ দেয় না, ওই আমি চাকরি করবো না বলে আবার তিনি দুবাইতে চলে গেলেন। এই যে বাবা সিদ্ধান্ত নিলেন, হয়তো সাময়িকভাবে তার একটা ক্যারিয়ার স্যাক্রিফাইস, কিন্তু এই স্যাক্রিফাইসটা সন্তানরা দেখলো, যার ফলে ভবিষ্যতেও কিন্তু তারা বাবা মাকে সেভাবে। এই জন্য আপনি যদি ওদেরকে শিখাইতে চান, তাহলে আপনার যারা সিনিয়র, আপনার যারা শ্বশুর শাশুড়ি, বাবা মা, এদের প্রতি ভালোবাসা দেখিয়ে ওদেরকে শিখাতে হবে হোয়াট ইজ লাভ, হোয়াট ইজ রেসপেক্ট। জি, এরপরে শেষ করবো একটা স্লাইড দিয়ে, সেটা হলো হাজবেন্ড ওয়াইফের রিলেশন নিয়ে বলছিলাম। একটা সংসারে অনেক রকম হইতে পারে, কি অনেক সময় আকাশে কালো মেঘ, আবার অনেক সময় বৃষ্টি, অনেক সময় বজ্র বৃষ্টি হইতে পারে, বাট দিন শেষে আকাশ শান্ত। সেই শান্তই হইতে হবে। সেজন্য কি করা দরকার? সেই ব্যাপারে একটা এপিজে কালামের একটা ঘটনা বলি। এপিজে কালাম তখন ছোট, রাতের বেলায় খাবার খাচ্ছে পরিবারের সবাই সহ। দেখা গেল ওই দিনের রুটি হলো পোড়া। এখন এপিজে কালাম ছোটবেলাতে খুব মেধাবী, বাবার দিকে তাকাইতেছে, এই রুটি পোড়া, নিশ্চয়ই মাকে বাবা আজকে এমন বকা দিবে। এই জন্য বারবার বাবার মুখের দিকে তাকাইতেছে। আর বাবা বুঝে ফেলছে যে এই দুষ্ট ছেলেটা বারবার আমার দিকে তাকাচ্ছে কেন, যে আমি মাকে কি গালি দিয়ে এটা শোনার জন্য। তো উনি হাসে দিয়ে বলতেছে যে আজকে রুটিটা না খুব মজা হয়েছে। এই নিজে কালাম বলে কি, বাবা একটা গালি দিবে, একটা ধমক দিবে, আর উল্টে এসে বলে রুটি মজা হয়েছে, কেমন যেন একটু ব্যাখ্যাপ্পা লাগলো, মিলল না হিসাব। তো রাতের বেলা যেহেতু বাবার সাথে সে ঘুমায়, বাবাকে জড়াই ধরে বলতেছে, বাবা বলুন তো আসলে পুরা রুটি খেয়ে আপনি কেন বললেন যে এটা মজা হয়েছে? আমার কাছে তেতো তেতো লাগলো। বাবা তাকে আরো শক্ত করে বুকের সাথে জড়াই ধরে বললো যে দেখো, সংসার এরকম হয়, তোমার ভাই বোনেরা অনেক, এদের দেখভাল করতে গিয়ে হয়তো ছোট মেয়েটা কান্না করতেছে অথবা কাপড় নষ্ট করে ফেলছে, তাকে পরিষ্কার করতে গিয়ে তোমার মা ওইদিকে নজর দিয়েছে, এদিকে চুলায় যে রুটি সেটা পুড়ে গেছে। এখন সে কি করবে? আমি যদি তাকে বকা দিই, তাহলে তো বেচারির মনটা আর নষ্ট হয়ে যাবে, কষ্ট পাবে সে। বরং আমি যে বললাম রুটিটা খুব মজা হয়েছে, সে কি বুঝতে পারে নাই রুটি পুরা, তারপরে মজা হয়েছে বললো, তার মানে কি সে কি বুঝতে পারে নাই? কালকে থেকে সে আরো সতর্ক থাকবে। আমাদের উচিত এই কর্কশ কঠিন শব্দগুলো ব্যবহার না করে
তার সাথে সুগার কোটেড। দেখেন আপনারা যে ক্যাপসুলগুলা খান, ক্যাপসুলের ভিতরে যে গুড়ি গুড়ি ওষুধ, ওইটা হলো আসল ওষুধ। কিন্তু এটা ফার্মাসিস্টরা কি করে, এটা সুন্দর করে সুগার কোটেড দেয়, যাতে আপনি এই তিতার ঠালা এটা খাওয়া বাদ না দেন। সুগার কোটেড, এই জন্য আমাদের এই জিনিসগুলো সুগার কোটেড করতে হবে। কেমন? সকালবেলা আপনি অফিসে যাবেন, স্ত্রীর হাতে এক কাপ চা খেয়ে গেলে খুবই ভালো হয়, নাহলে সারাদিন কেমন লাগে। তো আপনি বললেন এক কাপ চা দাও না, তো চা দিলে বেচারি তাড়াহুড়ো করতে গিয়ে চায়ের মধ্যে চিনি দিতে পারে না। আপনি দুঃসালা সারাদিন গাধার মতো কাজ করবো অফিসে, একটা কাপ চা দিতে বলছি, তার মধ্যে আবার চিনি নাই, এইটা আপনি বলতে পারেন। কিন্তু এটা না বলে জাস্ট আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যদি বলেন, ওগো শুনেছ চার মধ্যে কিন্তু চিনি না, আচ্ছা চিনি দেওয়ার দরকার নাই, তুমি একটু চুমুক দিয়ে দিলেই হবে, চা মিষ্টি হয়ে যাবে। এই কথাটা আপনি রোমান্টিক কথাটা যদি আপনি বলেন, আপনার স্ত্রী কি আপনার কথা মতো শুধু চুমুক দিয়ে আপনাকে দিবে, নাকি আগে চাই চিনি মিশাবে? কোনটা করবে? চিনি মিশাবে কি আপনারা কি বলেন? মিশাবে। এরপরে চুমুক দিয়ে দেখবেন যে চিনির মাত্রা ঠিক আছে কিনা, দেন আপনাকে দেবে। কিন্তু ওই যে আপনি ওয়ার্ডটা বললেন, তুমি চুমুক দিলেই চা মিষ্টি হয়ে যাবে, এই বাক্যটা নিয়ে সারাদিন সে প্রজাপতির মতো উড়ে উড়ে কাজ করবে, তার ভিতরে কোনো বিদ্বেষ, কোনো কষ্ট কিচ্ছু থাকবে না। এই ওয়ার্ডিংটা আমরা কেন করতে পারি না? কাজ তো হয়ে গেল, আমি তো চিনি পেয়ে গেলাম, কেন করতে পারি না? এটি একটা ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করতে হবে, এবং করে অবশ্যই অবশ্যই সেই অনুপাতে আমরা আমাদের সংসার ধর্ম করতে চাই। আমরা যদি এরকম একটা পিসফুল এনভায়রনমেন্ট করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সন্তানরা আল বাক্তানি, আল খারিজম, আল কিন্দ এবং আইনস্টাইন এবং টমাস আলভা এডিসনের মতো বড় হবে ইনশাআল্লাহ। সেদিনের প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলোকিত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।